হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে ১ম রমজানের ইফতারি আয়োজন নিয়ে এই ব্লগটা সাজিয়েছি। তো রমজানের ১ম দিনে সিলেটের বেশিরভাগ বাড়িতেই যা রান্না হয়, আমি আজকে আমার মতো করে সেই খাবারগুলো রান্না করব। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো ১মেই আমি গরুর মাংসটাকে কুরমা করে নেব। এখন প্রায় 12:30টার মতো বাজে। গরুর মাংসটা সেদ্ধ হতে সময় লাগে। সেজন্য আগে গরুর মাংসটা কুরমাই করে নেব। তো আমি আজকে গরুর মাংস দিয়ে আখনি পোলাও রান্না করব। আমি কয়েকদিন আগে একটা ব্লগে চিকেন দিয়ে আখনি পোলাও রান্না করেছিলাম। তো আজকে আমি সেই সেম রেসিপিটাই ফলো করব। শুধু চিকেনের বদলে এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি। তো সেই যে আখনি পোলাও রান্না করেছিলাম সেই রেসিপির যে ব্লগটা ছিল সেটা আমি ডেসক্রিপশন বক্সে সেই ব্লগের লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। তো গরুর মাংসটা আমি এখন বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, তারপর গোটা গরম মশলা, দারুচিনি, এলাচি, তেজপাতা, কয়েকটা স্টারও দিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর পেঁয়াজ বাটা দিয়েছি আমি প্রায় 2 কাপের মতো, আর এখানে ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, তারপর হচ্ছে জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, আর টক দইটা দেবো এখানে আমি 1 কাপের মতো, আর পরিমাণ মতো লবণটা দিয়ে আমি কুরমাটা বসিয়ে নেব। এখানে কোনো হলুদ বা মরিচ ব্যবহার করা যাবে না, যেহেতু কুরমা এটা একটু হোয়াইট কালারের থাকে। তো এখন আমি সব মশলা মাংসের সাথে মিক্স করে নিচ্ছি, আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাংসটাকে সেদ্ধ হবার জন্য বসিয়ে দেব। মাংসটা সেদ্ধ হতে হতে আমি জোহরের নামাজটা পড়ে তারপর অন্যান্য কাজ করব। তো মাংসটা সেদ্ধ বসিয়ে নিলাম। নামাজ পড়ে এসে আমি ছোলাটা বের করে নিলাম ডিপ ফ্রিজ থেকে। আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম আমি কিভাবে রমজানের আগে ছোলাগুলো সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ছোলাটা রান্না করব। তো এখন একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি, আর শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা কেটেও এখানে দেওয়া যায়, কিন্তু আমি আস্তটাই দিয়েছি। তো শুকনো মরিচটা কিছু সময় ভেজে নেব, একটু কালো হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো আমার শুকনো মরিচটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি 2-3টা তেজপাতা কেটে এর মধ্যে দিয়ে দেব। তেজপাতা আমি কেটে দেই কারণ হচ্ছে ফ্লেভারটা আসে। আর দালচিনি, এলাচি আমি এখানে দিচ্ছি না, কারণ অনেক সময় প্রবলেম হয়, আর রোজা রেখে এরকম প্রবলেম আসলে কেউ ফেস করতে চায় না। তো আমি তেজপাতাটাই শুধু দিয়েছি। এখন আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো, আদার পেস্ট আমি দেব আরো 1 টেবিল চামচের মতো, দিয়ে মশলাটাকে একটু সময় কষিয়ে নেব। তো মশলাটা একটু সময় কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তো আমি এখানে তেজপাতাটা দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ প্রায় 1 কাপের মতো এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরেই আমি লবণটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন আমি এর মধ্যে লবণটা অ্যাড করব। লবণটা দিয়ে আমি আবারও পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো কিছু সময় কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন 1 চা চামচের মতো
এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, কারণ এই মশলাটা কিছুটা ঠিক হবে। এখন আমি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দেব। আমি এখানে 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এখন আমি এই মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। আর গরম মশলা গুঁড়োটাও এখন দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য কিছুটা পানিও ব্যবহার করা যায়। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে একটু ভালো হয়, পুড়ে যায় না মশলাটা। তো এখন আমি কিছুটা পানিও এখানে দিয়ে দিলাম। তো আজকে আমি কেটে রাখা আলু দিয়ে ছোলাটা রান্না করব। তো এখন কেটে রাখা আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু সময় এটাকে ঢেকে রাখবো। আর ছোলাটা তো আগে থেকেই সিদ্ধ করা আছে, এটা সেদ্ধ ছোলা, সেজন্য খুব বেশি সময় লাগবে না। অনেকে আলু ভর্তা করেও এর মধ্যে দেন, আমিও দেই মাঝে মাঝে, কিন্তু আজকে আমি শুধু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। এখন আমি এর মধ্যে আমার ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আজকে বেশ খানিকটা ছোলা রান্না করছি, অত বেশি ছোলা আমার বাসায় লাগে না। আজকে কয়েকজনের বাসায় একটু ইফতারি দেব আমার আশেপাশে, সেই জন্য আজকে একটু বেশি করে রান্না করছি সবকিছু। ছোলাটা হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিলাম। এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ পরে। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর ছোলাটা তো আগে থেকেই সেদ্ধ ছিল, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু মশলাটা কিছুটা শুকিয়ে গেলেই ছোলাটা নামিয়ে নেব। এখন ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় ছোলাটাকে ঢেকে চুলার উপরে রেখে দেব। তো ছোলাটা হয়ে গেছে আর ওদিকে আমার কোরমাটাও মোটামুটি এখনো মাংসটা সেদ্ধ হয়নি, আমি আরো কিছু পানি দিয়ে তারপর কোরমাটা বসিয়ে রেখেছি। এখন আমি কিছু পেঁয়াজ কুচি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি যে বেটে রাখা ডাল ছিল সেই ডাল দিয়ে যে পেঁয়াজু বানাবো সেই জন্য আগে একটু মাখিয়ে রেখে নিচ্ছি। ইফতারের কিছুক্ষণ আগে শুধু ফ্রাই করব। তো আগে থেকে এরকম মেখে রেখে দিলে আসলে অনেক সুবিধা হয়। তো আমার মেয়ে আমাকে হেল্প করছিল। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর ধনেপাতা কুচি দিয়েছি, লবণ পরিমাণ মতো, অল্প একটু জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে কিন্তু আমি আদা কুচিও ব্যবহার করব, এখন দেই নাই। তবে ছোলাটা পেঁয়াজুটা ভাজার অল্প কিছুক্ষণ আগে আমি এখানে আদাটা দেব, তাহলে আদার ফ্লেভারটা অনেকক্ষণ টাটকা থাকে। তো এখন আমি এর মধ্যে আমার বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাও আমি আগে বেটে রেখেছিলাম, তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন পরিমাণ বুঝে বের করে নিয়েছি। ছোলাটা তো পেঁয়াজুর জন্য যে ডালটা সেটা মেখে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি বেগুনি করব, সেই জন্য বেসনটা গুলে রেখে দিচ্ছি। বেসনের সাথে 1 কাপ বেসনের সাথে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এখন জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়োটা এখানে দিয়ে দেব। দিয়ে তারপর এটাকে মেখে নেব ভালো করে পানি দিয়ে। একটু জিরে গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, কালারও আসলো আর কিছুটা ঝাল ঝাল হবে খেতে। আর এখন আমি এর মধ্যে লবণটা অ্যাড করছি পরিমাণ মতো। এখন আমি এখানে কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা দিয়ে তারপর আমি বেসনটাকে ভালো করে মিক্স করে নেব প্রথমে। এরপরে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করে এক সাইডে রেখে দেব। আর এখানে কিন্তু আমি কর্ন ফ্লাওয়ারটা ব্যবহার করিনি, এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি। বেকিং পাউডারটা দিয়েছি কারণ হচ্ছে
একটু ফুলে ওঠার জন্য, যাতে বেগুনিটা একটু ফোলে। তো এখন আমি পানিটা দিয়ে তারপর সুন্দর করে ব্যাটার তৈরি করে এটাকে রেখে দেব। তো আমার একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে। তো বেগুনি ভাজার আগে এই ব্যাটারের মধ্যে ১ চা চামচের মতো কুকিং অয়েল দিয়ে দেব। তাহলে বেগুনিটা মুচমুচে হবে। তো এখন এটা এক সাইডে রেখে দিলাম। এখন আমি জিলাপির জন্য একটা ব্যাটার তৈরি করছি। জিলাপিতে আমি ১ কাপ ময়দা আর ১ কাপ বেসন নিয়েছি। ময়দা এবং বেসন সমান সমান হতে হবে। আর এখানে ১ চা চামচের মতো বেকিং পাউডারটা দিয়ে দিলাম। আর হচ্ছে বেকিং সোডাটা এখন দিচ্ছি। অনেকে জিলাপিতে কালার ব্যবহার করেন। আমি অবশ্য কোনো কালার ব্যবহার করছি না। আমার কাছে জাফরান ছিল। আমি জাফরানটাই এখানে দিয়ে দেব। একটু ফ্লেভার আসবে। তো জাফরানটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিক্স করে নেব আবারও। মিক্স করা হয়ে গেলে এখন আমি এটাতে পরিমাণ বুঝে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এখন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। মনে রাখতে হবে এখানে খেয়াল করে পানি দিতে হবে। খুব বেশি নরম হলেও কিন্তু হবে না, আবার খুব বেশি ঘনও হতে পারবে না। আর অনেকক্ষণ ধরে এটাকে আমি বিট করে নিলাম হ্যান্ড হুইস্ক দিয়ে। যত বেশি বিট করা যাবে ততই ভালো, না হলে একটা বাবলস থেকে যায় ভিতরে। এটাকে বিট করে এক সাইডে রেখে দিলাম। আসরের নামাজ পড়ে তারপর আমি এগুলা ফ্রাই করা শুরু করব। তো এরকম সসের বোতলেও রেখে তারপর জিলাপিটা প্যাচ দেওয়া যায়। আবার আমি কেকের যে ক্রিমটা ডেকোরেশন করার জন্য যেটা থাকে সেটা দিয়েও কিন্তু জিলাপি প্যাচ দেওয়া যায়। তো সবকিছু এক সাইডে রেখে এখন আমি আখনি পোলাওটা রান্না করব। আমার কুরমাটা হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখানে আমি দেশি ঘি দিয়েছি। অল্প একটু দেশি ঘি আর হচ্ছে কুকিং অয়েলটা দিয়েছি। কুকিং অয়েল দিয়ে এটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আস্ত জিরা দিয়েছি আর কিছু গোটা গরম মসলা দিয়েছি। গরম মসলা দিয়ে এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু সময় ভাজবো। পেঁয়াজটা লাল হয়ে গেলে পরে আমি এখানে চালটা দিয়ে দেব। তো এখানে আমি লবণটাও দিয়ে দিলাম। লবণটা আমি কুরমাতেও দিয়েছিলাম, কিন্তু তারপরেও আবারও এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ বুঝে। এখন আমি এখানে পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটা দিয়ে চালটাকে অনেকক্ষণ ভেজে নিয়েছি। প্রায় ১০ মিনিটের মতো আমি পোলাওয়ের চালটা ভেজে নেব। এখন আমি এর মধ্যে কুরমাটা দিয়ে দিলাম। কুরমাতে আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়েছিলাম। যদি পানি কম হয় তাহলে সেটা গরম পানি করে এর মধ্যে আমি দিয়ে দেব। তো এখন চালের সাথে ভালো করে কুরমার পানিটা মিক্স করে নিচ্ছি, যাতে নিচে কিছু লেগে না থাকে, যেহেতু চালটা আমি ভেজেছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমার হাজব্যান্ড আবার পোলাও শুধু শুধু খেতে পারেন না, ওনার একটা ঝোল লাগে। তো ভাবলাম যে ডিম সেদ্ধ যেহেতু করব, তো ডিমের একটা তরকারি রান্না করে ফেলি, তাহলে ঝোলটাও হয়ে যাবে। তো একটা কড়াইতে আমি রসুনের পেস্ট দিয়েছি, আদার পেস্ট দিয়েছি, তারপর হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষাবো। কিছু গরম মসলা দিলাম, এলাচি, দারুচিনি, তেজপাতা।
দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়েছি। মরিচের গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি। আমি অল্প পানি দিয়েছি কষানোর জন্য। এখন আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার ডিমের তরকারি। একটু সময় চুলায় রেখে তারপর নামিয়ে দেবো, আর একটু ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ছোলার ভর্তা করব। ছোলার ভর্তা বলতে এখানে কাঁচা ছোলা আছে, ছোলা ভিজিয়ে তারপর ছিলে রেখে এরকম ছোলা হয়। তো কাঁচা ছোলাটা আমরা সিলেটিরা খেতে অনেক পছন্দ করি। তো এখানে আদা কুচি দিলাম, লবণ আর হচ্ছে মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে মেখে নিলেই হয়ে গেল ছোলা ভর্তা। ছোলা ভর্তাটা রেডি হয়ে গেল। তো এদিকে ভাজা পোড়া শুরু হয়ে গেছে। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, আলুটার পরে বেগুনিটা দেব, আর তারপর হচ্ছে পেঁয়াজু। আর ওদিকে জিলাপিটাও বসিয়ে নিয়েছি। আজকে জিলাপির পেস্টটা একটু দেখা হয়ে গেছে, কারণ আজকে প্রথম দিন করছি, অনেকদিন পর প্রথম দিন আজকে। অনেকদিন পর জিলাপিটা করলাম, তো মোটামুটি ভালোই হয়েছে। জিলাপিটা করে তারপর হচ্ছে চিনি শিরায় ডুবিয়ে নিয়েছি। তো এই তো আজকে ইফতারি রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ।